দেশে এবং প্রবাসে যারা আজকের এই লাইভ দেখছেন সবাইকে স্বাগত জানাই। আজকে এই মুহূর্তের একটি আলোচিত বিষয়, বিশেষ করে দেশের ডেঙ্গু পরিস্থিতি আমাদের সবারই জানা এবং আমরা জানি যে বর্তমানে খুবই ভয়াবহ আকার ধারণ করেছে ডেঙ্গু। আমরা ডেইলি স্টারের তথ্য অনুযায়ী যদি আমরা বলতে পারি সর্বশেষ একটি রিপোর্ট আপনাদেরকে জানিয়ে শুরু করছি। ডেঙ্গুতে গত ২৪ ঘন্টায় ১৩ জনের মৃত্যু হয়েছে, হাসপাতালে ভর্তি হয়েছে ২,৭৯৯। আর এবছরে সারা দেশে ১,০৩০ জন মারা গিয়েছে এই ডেঙ্গুতে। তো এই ডেঙ্গু প্রসঙ্গে আমরা আলোচনা করব। বিষয়টা হলো গর্ভাবস্থায় ডেঙ্গু হলে কি করবেন? আমার সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশের একজন খ্যাতিমান চিকিৎসক ডাক্তার রেবেকা সুলতানা। উনি স্ত্রীরোগ এবং ইনফার্টিলিটি বিশেষজ্ঞ। এই বিষয়ে ল্যাপ্রোস্কোপি এবং গাইনি অপসে বিশেষভাবে উনি প্রশিক্ষণপ্রাপ্ত। তো ম্যাডাম আপনারা কেমন আছেন? আমাদের আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি, জি ম্যাডাম ভালো আছি। তো শুরুতেই আপনাকে একটু জানাই যে এই গর্ভবতী মায়েদের এই ডেঙ্গু আজকে গর্ভাবস্থায় ডেঙ্গু হলে মায়েদের এই বিষয় নিয়ে আলোচনা করব। আপনার কাছ থেকে ছোট করে জানতে চাই যে আ গর্ভাবস্থায় যদি একজন মা ডেঙ্গুতে আক্রান্ত হয়, এটা বার্নিং একটা প্রশ্ন। তাহলে তার উপসর্গটা কি আসতে পারে? আমি একটু এই প্রশ্নটা দিয়েই আমি শুরু করতে চাচ্ছি। যে ডেঙ্গু হলে সাধারণ জ্বর হয়, বিভিন্ন ধরনের উপসর্গ। ডেঙ্গুর উপসর্গ আর গর্ভবতী মায়ের একটা কি আলাদা কোনো উপসর্গ দেখা দেয় কিনা? ম্যাডাম আপনাকে আজকে বলার জন্য শুরু করছি। ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য। ডেঙ্গু আসলে আলাদা করে কিছুই না। গর্ভবতী এবং নন গর্ভবতী দুজনেরই সাইন সিম্পটম মোটামুটি কিছু একই। কিন্তু যেটা প্রেগন্যান্সিতে ডেঙ্গুটা একটু ভয়াবহ। এই ব্যাপারে আমাদের অ্যালার্ট থাকতে হবে। মোস্ট কমন উপসর্গ যেটা আমরা জানি জ্বর। তো জ্বর একটা উপসর্গ, এটা কোনো ডিজিজ নয়, এটা একটা উপসর্গ এবং ডেঙ্গুতে হয় কি ভাইরাস একটা ডিজিজ যেটা মশা দিয়ে স্প্রেড হচ্ছে। ডেঙ্গু ইনফেকশন হয়েছে, ওইটা যদি কামড়ায় আরেকজনকে তাহলে সে অ্যাফেক্টেড হচ্ছে। তো এইটাতে এবং এটা আমরা কিভাবে বুঝতেছি যে জ্বর দিয়ে আমরা এটা বুঝি। জ্বর একটা মোস্ট কমন উপসর্গ এবং এই জ্বরের নেচারটা আমাদের জানতে হবে যে কি টাইপের জ্বর। এটা ইনফ্লুয়েঞ্জা জ্বর নাকি অন্য কোনো যেমন কোভিডের জ্বর বা অন্য কোনো জ্বর কিনা। সো জ্বরটা এমন হবে, জ্বরটা হবে যে হাড় ভেঙে জ্বর আসতেছে, যেটাকে আমরা বলি ব্রেক বোন ফিভার। তারপরে জ্বরটা এবং কন্টিনিউয়াস একটা জ্বর থাকবে এবং জ্বরের তীব্রতা অনেক বেশি থাকবে। সেটা কিরকম যে ১০০, ২, ৩ অথবা ৪, ৫ এরকম জ্বর উঠে যায় এবং জ্বরটা কন্টিনিউয়াস থাকে। সেক্ষেত্রে আপনার কিন্তু প্যারাসিটামল অথবা আপনি যদি টেবিলে স্পঞ্জিং না করেন তাহলে জ্বর কিন্তু সহজে নামে না। এটা হচ্ছে আপনার ১ নাম্বার এবং মোস্ট কমন উপসর্গ। এছাড়াও পেশেন্টের অনেক রকম কমপ্লিকেশন বা অনেক রকম উপসর্গ আসতে পারে। যেমন তার মাথা ব্যথা, তার যেটা হচ্ছে যে ক্ষুধামন্দা, বমি হচ্ছে, হ্যাঁ? এগুলো হচ্ছে। তারপরে শরীরে ব্যথা, হাড়ে ব্যথা, এইগুলো শরীরে ব্যথা, এগুলো হচ্ছে মোস্ট কমন উপসর্গ। তো প্রেগন্যান্সিতে আমরা বেশি অ্যালার্ট হচ্ছি বা উপসর্গ নিয়ে বেশি ভাবছি এইজন্য প্রেগন্যান্সির কিছু সিম্পটমের সাথে, প্রেগন্যান্সির কিছু কমপ্লিকেশনের সাথে এই উপসর্গগুলো মিলে যায়। যেমন হচ্ছে হেল্প সিনড্রোম, প্রিএক্লাম্পসিয়া অর্থাৎ বেশি যেটাকে বলে আমাদের খিঁচুনি যেটা হয়, তখনও কিন্তু এই মাথা ব্যথা হয়, তার চোখে ঝাপসা দেখে, হ্যাঁ? এই উপসর্গগুলো অনেকটা মিলে যায়। যার জন্য প্রেগন্যান্সিতে জ্বরটা বা ডেঙ্গুর সাথে কিছু ওভারল্যাপিং আছে। আমি ম্যাডাম যেমনটি আপনি বলছিলেন যে গর্ভাবস্থায় মায়েদের ডেঙ্গু হলো উপসর্গ। তো এখন এই ডেঙ্গু কোনো গর্ভবতী মায়ের যদি ডেঙ্গু হয়ে যায়, তাহলে এর সাইড ইফেক্টটা যে পেটের ভিতর অ অ যে বাচ্চা রয়েছে, গর্ভে যে বাচ্চা রয়েছে, সে বাচ্চার উপর এর কতটুকু প্রভাব পড়ে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এটা একটা ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন যে ডেঙ্গু মার থেকে বাচ্চাতে কতটা ইফেক্ট করবে সেটা ডিপেন্ড করবে যে মায়ের প্রেগন্যান্সিটা কোন পিরিয়ডে আছে। যেমন আমরা ১ম এ বলি যে ফার্স্ট 12 উইকস, এটাকে আমরা ফার্স্ট ট্রাইমেস্টার বলছি। তারপরে 12 to 18 সেকেন্ড এবং 18 থেকে 28 থেকে 40 হচ্ছে আপনার থার্ড ট্রাইমেস্টার বা লাস্ট ট্রাইমেস্টার।
তো প্রথম এবং লাস্ট এই দুটো হচ্ছে মোস্ট রিস্কি। যে প্রথম ট্রাইমেস্টারে যদি সে এফেক্টেড হয় ডেঙ্গু জ্বরে, যে কোনো হাই ফিভারই প্রেগন্যান্সিতে রিস্কি। সেটা ম্যালেরিয়া ফিভার হোক, টাইফয়েড ফিভার হোক, ফ্লু লাইক ফিভার হোক, যে কোনো ফিভারই প্রেগন্যান্সিতে এফেক্ট করে এবং সেটা রিস্কি মার জন্য, বাচ্চার জন্য, দুজনের জন্যই। তো এটা হচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টারে যদি উইদিন ফার্স্ট 12 উইকস এর মধ্যে যদি অ্যাফেকশন হয়, তাহলে কি হবে যে তার বাচ্চাটাকে কারণ বাচ্চা তো মা থেকেই পুষ্টি পাচ্ছে। সো এটা হচ্ছে কি হবে যে বাচ্চা অ্যাবর্শন হয়ে যেতে পারে। বাচ্চা হচ্ছে পুষ্টি ঠিকমতো যাবে না। জ্বরে কি হয়? ভেসেল গুলো ডাইলেট হয়। তখন হবে কি যে বাচ্চা প্রপার পুষ্টি পাচ্ছে না। যার জন্য বাচ্চা দেখা যাচ্ছে যে অ্যাবর্শন হয়ে যাওয়ার চান্স থাকে। হ্যাঁ? আরেকটা হচ্ছে যে ভাইরাসটা বাচ্চাদের ট্রান্সমিট হয়ে বাচ্চারে এফেক্ট করতে পারে এবং বাচ্চার এফেকশন হয়ে সে পরবর্তীতে দেখা যাচ্ছে যে একটা বিকলাঙ্গ বাচ্চা হতে পারে। বাচ্চার গ্রোথ রেস্ট্রিকশন যেটাকে আমরা বলি লো বার্থ ওয়েট বেবি হতে পারে। এই বাচ্চাটা প্রিটার্ম লেবারে যেতে পারে। হ্যাঁ? আর এবং এটা গেল হচ্ছে যদি ফার্স্ট ট্রাইমেস্টার হয় এই কমপ্লিকেশন গুলো আরো অনেক কমপ্লিকেশন হতে পারে। বাচ্চার যদি আপনার আ হেপাটিক সিস্টেম অথবা কার্ডিওভাস্কুলার সিস্টেম মানে সিস্টেমিক ইনভলভমেন্ট যদি হয়, তাহলে বাচ্চার সেই সিস্টেমিক ম্যাল ডেভেলপমেন্ট বা তার অ্যাফেকশনের সিভিয়ারিটি অনুযায়ী সেই বাচ্চাটা কনজেন্টাল জন্মগত ত্রুটি নিয়ে জন্ম নিতে পারে। দ্বিতীয়ত হচ্ছে সেকেন্ড ট্রাইমেস্টার যেটা বললাম, সেকেন্ড ট্রাইমেস্টারে যদি অ্যাফেক্টেড হয় মা ডেঙ্গুতে, তো ওইটা সবসময় ডিপেন্ড করবে যে মার কতটা সিভিয়ারিটি। মা যদি সিভিয়ার অ্যাফেক্টেড হয়, তাহলে তো সেই অ্যাফেকশন অনুযায়ী তার তীব্রতাও বেশি হবে, কমপ্লিকেশন বেশি হবে। তো সেকেন্ড ট্রাইমেস্টারে যদি হয় তাহলে তার আমরা যেটা বলি এপিএইচ, অর্থাৎ দেখা যাচ্ছে যে প্লাসেন্টা ডাইলেট করে প্লাসেন্টার সার্কুলেশনটা হ্যাম্পার হচ্ছে এবং রেট্রোপ্লাসেন্টাল হেমোরেজ হচ্ছে। হেমোরেজ যেটা হয় সেটা হচ্ছে যে যেটা ব্লিডিং হচ্ছে, পেটের মধ্যে ফুলটা সেপারেট আগেই সেপারেশন হয়ে যাচ্ছে। সো এই সেপারেশন হয়ে যাওয়ার জন্য দেখা যাচ্ছে যে ব্লিডিং হচ্ছে। এই ক্ষেত্রে যেটাকে আমরা এপিএইচ বলি, এটা খুব লাইফ থ্রেটেনিং কমপ্লিকেশন বাচ্চার এবং মার দুজনের জন্য। বাচ্চা তো সাধারণত দেখা যায় যে মোরালেস অনেক ক্ষেত্রে মারা যায়, মার লাইফটাও বাঁচানোটা অনেক রিস্কি হয়ে যায়। সেক্ষেত্রে ডিআইসি ডেভেলপ করে, ব্লিডিং ডিজঅর্ডার ডেভেলপ করে। সো সেকেন্ড ট্রাইমেস্টারে এবং প্রিটার্ম লেবারে যেতে পারে, মার প্রিএক্লাম্পসিয়া টাইপের সিমটম বা এগুলো ডেভেলপ করতে পারে। আর থার্ড ট্রাইমেস্টার মোর রিস্কি। এই টাইমে যদি হয় সেক্ষেত্রে আপনি দেখবেন যে দুইটা লাইফ, একটা মা এবং বাচ্চা। মাকে সেভ করতে হবে, ডেঙ্গু চিকিৎসা দিতে হবে, আরেকটা হচ্ছে ডেলিভারি। সো ডেলিভারিটা আমাকে করাতে হবে বা ডেলিভারি যদি শুরু হয়ে যায় তাহলে সেই ডেলিভারিটা করতে হবে। সো এটা একটা রিস্কি পিরিয়ড, মোস্ট রিস্কি। এখন একটা মা লাস্ট ট্রাইমেস্টার 34, 36 উইকসে ডেঙ্গু হয়েছে, মাইল্ড ডেঙ্গু বা গ্রুপ যেটা ডেঙ্গু গ্রুপ এ হয়, তাহলে সেক্ষেত্রে মোরালেস যদি আর্লি ট্রিটমেন্ট নেয়, আর্লি ক্লোজ মনিটরিংয়ে থাকে, তাহলে কমপ্লিকেশন মোরালেস কম হবে। সেক্ষেত্রে আমরা মর্টালিটিটাকে প্রিভেন্ট করতে পারি। কিন্তু যদি দেখা যায় যেটা সিভিয়ার ডেঙ্গু হয়ে গেছে এবং সেক্ষেত্রে আমরা তো জানি না, প্রেডিক্ট করতে পারছি না, সে যদি লেবারে চলে যায়, তার প্লাটলেট কাউন্ট কমে যায়, ব্লিডিং ডিসঅর্ডার শুরু হয়ে যায়, তাহলে মা বাচ্চা দুটোই কিন্তু ভেরি মাচ রিস্কি। আমি যারা পরে এসে যুক্ত হয়েছেন, আপনারা দেখছেন ইনসাফ বাডাকা হাসপাতাল স্বাস্থ্য কথা। আজকের লাইভ অনুষ্ঠান সরাসরি প্রশ্নের উত্তর দিচ্ছেন ডাক্তার রেবেকা। আমাদের এই অনুষ্ঠানটি সাধারণত ইনসাফ বারাকা হাসপাতালের সোশ্যাল মিডিয়াতে সরাসরি স্বাস্থ্য সচেতনতামূলক একটি অনুষ্ঠান। আজকে গর্ভাবস্থায় ডেঙ্গু হলে কি করবেন, ডাক্তার রেবেকা সুলতান আমাদের সাথে যুক্ত রয়েছেন। আপনাদের যে কোনো প্রশ্ন সরাসরি আমাদের কমেন্টসে আপনারা করতে পারেন, ম্যাডাম উত্তর দিবেন। তো আমরা আজকে যারা লাইভ দেখছেন এবং পরে এসে যুক্ত হয়েছেন, যারা আজকের ভিডিওটা শেয়ার করেছেন, আমি আশা করি দেশের মানুষকে, কারণ সবাই ফেসবুক দেখে, ইউটিউব দেখে, সোশ্যাল মিডিয়া দেখে, তো আশা করি মানুষের এই সমস্যাটা, এই বার্নিং ইস্যুটা জানার জন্য, মানুষের কাছে এই মেসেজটা পৌঁছে দেওয়ার জন্য যারা দেখছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। এবং যারা মায়েরা রয়েছেন, যারা এই লাইভ দেখছেন, স্পেশালি আপনাদের কোনো প্রশ্ন থাকলে সরাসরি আপনারা কমেন্ট সেকশনে প্রশ্ন করে আপনারা উত্তর জানতে পারেন। ম্যাডাম, আমরা যদি কোনো গর্ভবতী মায়েদের যদি তাদের ডেঙ্গু হয়, তাহলে তাদের কি আলাদাভাবে কোনো প্লাটিলেট পরীক্ষা বা এর বাহিরে আর অন্যান্য কোনো পরীক্ষা করতে হবে কিনা? তাদের পরীক্ষা নিরীক্ষাটা আলাদা হতে পারে কিনা বা কি হতে পারে? এই বিষয়টা আপনি কি বলবেন?
আচ্ছা, ১ম এ আসি যে আপনি যেটা কোয়েশ্চেন করলেন যে ডেঙ্গু হলে কি পরীক্ষা করব? ডেঙ্গু হলে অ্যাজ ইউজুয়াল নন প্রেগন্যান্ট, প্রেগন্যান্ট মোটামুটি মোর অর লেস একই। কিন্তু প্রেগন্যান্সিতে তো আসলে আ ফার্দার ইভ্যালুয়েশন বেশি করতে হবে। হ্যাঁ? সেক্ষেত্রে প্রেগন্যান্সিতে আপনার পরীক্ষা-নিরীক্ষাটাও বেশি হবে। তো ডেঙ্গু জ্বর যদি আপনার হয় তাহলে আপনি সাসপেক্টেড ডেঙ্গু আমরা যাকে বলতেছি অর্থাৎ গ্রুপ এ WHO অনুযায়ী সো যদি হয় তাহলে একটা মার যদি জ্বর আসে, অ্যাকুট ফিভার মানে হঠাৎ তার বেশি জ্বর এসে গেছে, তাহলে কোনো চান্স নাই তার স্পেশালি প্রেগন্যান্সিতে নেগলিজেন্স করার, কোনো ডিলে করার কোনো সুযোগ নাই। সে মানে জ্বর আসছে, সে বাসায় আমরা যেটা বলি যে গ্রুপ এ যেটা বা ফিজিশিয়ানরা বা এখন যেটা প্রোটোকলে এসছে যে অ্যাকর্ডিং টু WHO অনুযায়ী যেটা গ্রুপ এ সেক্ষেত্রে তারা বাসায় কিছু ওপিডি ম্যানেজমেন্ট নেওয়া যায়। বাট প্রেগন্যান্সিতে কিন্তু আমরা এটা বলতেছি না। প্রেগন্যান্সি বলতেছি যে প্রেগন্যান্সিতে আপনি অবশ্যই হসপিটালাইজড হন, আপনার ফিজিশিয়ানের বা ডক্টরের কাছে যান এবং আপনি ক্লোজ মনিটরিং এ থাকেন। এখন ১ম এ হচ্ছে যে আপনি ডেঙ্গু হয়েছে কিনা, এটা তো আপনি হিস্ট্রি নিয়েই বুঝবেন আপনার সারাউন্ডিংস এ কারো আছে বা আপনি ডেঙ্গু প্রোন এরিয়া থেকে আসছেন কিনা। প্লেসটা ইম্পোর্টেন্ট। দেন হচ্ছে যে আপনার সাইন সিম্পটম। দেন হচ্ছে আমরা কিছু টেস্ট করি। ফার্স্ট আমরা যদি ১ম জ্বর আসা ১ম ৩ থেকে ৪ দিনের মধ্যে আমরা NS1 করি। তাহলে এটা ডেঙ্গু অ্যান্টিজেন এটা পজিটিভ আসে। এবং এটা 4 to 5 ডেজ পরে এটা কিন্তু এটার এগেইনস্ট অ্যান্টিবডি ডেভেলপ করে যায়। তখন কিন্তু এটা নেগেটিভ আসে। তখন আমাদের NS1 করে কোনো লাভ নাই। তখন আমাদের IgM বা IgG করতে হবে। এটা করে আমরা বুঝতে পারছি যে তার ডেঙ্গু হয়েছে। তবে এটার আবার ফলস নেগেটিভ আছে বা ফলস পজিটিভ আছে 10% এর মতো, সবার ক্ষেত্রে হবে না। এটা গেল। আরেকটা হচ্ছে যে তার কন্ডিশন বোঝার জন্য, তার কোনো কমপ্লিকেশন বা দেখার জন্য আমরা টেস্ট যেটা করব সেটা সিবিসি। একটা টেস্ট সিবিসি ইজ ভেরি মাচ ইম্পোর্টেন্ট। একটা টেস্ট দিয়ে আমি কিন্তু অনেক কিছু বুঝতে পারছি। যে তার সিবিসি করলে আমি প্লাটলেট কাউন্টও দেখতে পাচ্ছি, তার WBC কাউন্ট দেখতে পাচ্ছি। WBC কাউন্ট যদি তার 5,000 এর নিচে নেমে আসে এবং প্লাটলেট কাউন্ট যদি তার নেমে যাচ্ছে 1,50,000 এর নিচে নেমে যায়, সাথে, সাথে যদি দেখি যে হেমাটোক্রিট লেভেল তার বেড়ে যাচ্ছে, মোরালেস 5 to 10% বেসলাইন থেকে বেড়ে যাচ্ছে, তাহলে আমি তাকে সাসপেক্ট করবো ডেঙ্গু। NS1 যাই থাক, NS1 পজিটিভ হোক, নেগেটিভ হোক, তার জ্বর আছে, আমি ল্যাবে এই টেস্ট করে যদি দেখি তাহলে সাসপেক্টেড ডেঙ্গু। এবং যদি প্রেগনেন্ট লেডি হয় তাহলে কোনো সুযোগ নাই ডিলে করার, সে অবশ্যই হসপিটালে যাবে। আর ফার্দার ইভালুয়েশন এর জন্য তো আমাকে আরো টেস্ট করতে হবে। মার কন্ডিশন, বাচ্চার কন্ডিশন যদি দেখতে চাই, সে যদি প্রিভিয়াসলি কোনো টেস্ট করে না থাকে, তাহলে আমার প্রেগন্যান্সি টেস্ট গুলো করতে হবে। আল্ট্রাসোনোগ্রাম করে বাচ্চার কন্ডিশন দেখবো। এগুলো টেস্ট তো আছেই। তো আমরা টেস্টের কথা শুনলাম, চিকিৎসা বিষয়েও আপনি বললেন যে তার আর দেরি করার সুযোগ নাই। তো অনেক সময় যে একটা প্রবণতা দেখা যায় যে আ আ বাসায় থেকেই তার আ বাসার চিকিৎসাটা শুরু করে। হয়তো নাপা, প্যারাসিটামল বা ফার্মেসিতে যেয়ে কোনো একটা ওষুধ খাওয়া বা এই যদি কারো ডেঙ্গু হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে সে কি দিয়ে শুরু করবে? সে কি নাপা খাবে? নাকি অন্য কোনো ট্যাবলেট খাবে? তার কি করণীয়? এই কথাটা ম্যাডাম আমরা শুনবো। তার আগে আমি অনলাইন থেকে একটা প্রশ্ন নিবো। আমি একটু অনলাইনে যারা যুক্ত হয়েছেন, তাদের একটু আমি একটু প্রশ্ন নিতে চাই। সেটা হলো আব্দুল কুদ্দুস প্রশ্ন করেছেন শুরুতেই। একজন লাইভ দেখছেন যে, "ম্যাডাম, আমার বোনের ৭ মাস আ পেটে বাচ্চা, কিছুদিন পা ফুলে গেছে। এখন করণীয় কি?" যদিও আমাদের এই সরাসরি ডেঙ্গুর উপর প্রশ্ন না, তারপরেও যেহেতু এই বিষয়টা মানে আপনার সাথে জড়িত, একটু সংক্ষেপে যদি একটু বলেন যে, পা ফুলে গেছে, তার কি করণীয় রয়েছে? ৭ মাস পেটে বাচ্চা রয়েছে। আচ্ছা, থ্যাংক ইউ কোয়েশ্চেন এর জন্য। আসলে আ প্রেগন্যান্সিতে পা ফুলে যায় অনেকটা, এটা হচ্ছে যে প্রেগন্যান্সিতে আমাদের শরীরে কিছু চেঞ্জ হয়। তো নরমালি অনেকের পা ফুলে, এটা ফিজিওলজিক্যাল আমরা বলি, নরমাল শারীরিক চেঞ্জ এর মধ্যে আছে। তবে হ্যাঁ, সেই পা ফোলাটা যদি আমরা দেখি যে অনেক বেশি এবং সে যদি 12 আওয়ার্স পা উঁচু করে, পায়ের নিচে দুটো বালিশ দিয়ে পা উঁচু করে শুয়ে থাকার পরও যদি এটা সাবসাইড না করে, তখন আমাকে আপনার ডক্টরের শরণাপন্ন হওয়া উচিত। সেক্ষেত্রে আমাদের দেখতে হবে তার ব্লাড প্রেশার বেশি কিনা, তার প্রি-এক্লাম্পসিয়া ডেভেলপ করছে কিনা। হ্যাঁ? সো এটা ভেরি ইম্পোর্টেন্ট। এটা একটা ওয়ার্নিং সাইন বলা যায়। যেটা বললাম 12 আওয়ার্স আপনি পা উঁচু করে রেস্ট নেন। এরপরে যদি আপনার ইডেমাটা বা পা ফোলাটা সাবসাইড না করে অর্থাৎ চলে না যায়, তাহলে আপনাকে বুঝতে হবে এর সাথে প্যাথোলজি কিছু আছে। আর সেই প্যাথোলজিটাকে এক্সক্লুড করার জন্য আপনাকে অবশ্যই আপনার ফিজিশিয়ান বা ডক্টরের কাছে যেতে হবে এবং কিছু পরীক্ষা-নিরীক্ষা করে আমরা এক্সক্লুড করে দেখব যে আপনার প্রি-এক্লাম্পসিয়া বা এক্লাম্পসিয়ার মতো একটা খুব ডেঞ্জারাস মানে কমপ্লিকেশন আপনার প্রেগন্যান্সিতে অ্যারাইজ করছে কিনা। থ্যাংক ইউ।
ম্যাডাম আমাদের দু একজন শুভেচ্ছা জানিয়েছে, তাদের একটু নাম বলে আমরা প্রশ্নের উত্তরে যাচ্ছি। সাদ আব্দুল্লাহ আমাদের শুভেচ্ছা সালাম দিয়েছেন আপনাকে। আসসালামু আলাইকুম ম্যাম, আপনাকে সালাম ওয়ালাইকুম দিয়েছে আসসালাম। সাদ আব্দুল্লাহ। তারপরে আরেকজন আপনাকে শুভেচ্ছা জানিয়েছে, ভেরি গুড, ধন্যবাদ জানিয়েছে। এবং আরো অনেকেই আজকে লাইভটা দেখছেন, ইতিমধ্যে বেশ কয়েকজন শেয়ার করেছেন এবং আমাদের এই ভিডিওটা তারা আজকের এই অনুষ্ঠানটাকে স্বাগত জানিয়েছেন। কেউ বলছেন সময় উপযোগী, ধন্যবাদ আপনাকে। অনেকেই প্রয়োজনীয় বিষয়গুলো লিখছেন, আমরা দেখানোর চেষ্টা করছি। তো আমরা আরো যারা লাইভ দেখছেন আমরা তাদেরকে অগ্রিম শুভেচ্ছা, এবং ভিডিওটা যারা শেয়ার করবেন। আমরা যে প্রশ্নটা, যে গর্ভবতী মায়েরা কি ট্যাবলেট খাবেন, কি চিকিৎসা দিয়ে তার শুরু করবেন, কিভাবে তার চিকিৎসাটা শুরু হবে, কতক্ষণের মধ্যে, কত সময়ের মধ্যে, আমি ম্যাডাম আপনার কাছে এই প্রশ্নের উত্তর নিব এখন। এটা খুবই একটি ইম্পর্টেন্ট কোশ্চিন, কারণ আমাদের দেশে অনেক ট্র্যাডিশনাল চিকিৎসা হয়, অনেক রকম ম্যাল প্র্যাকটিস হয়। সো ডেঙ্গুর ক্ষেত্রে এটা এটা আমার মনে হয় যে এই অ্যাওয়ারনেসটা আমাদের কমিউনিটিতে মানে স্প্রেড করা উচিত, যেটা হচ্ছে যে আপনার প্রেগনেন্সিতে কেন ডেঙ্গুতে কোনো রকমই চিকিৎসার সুযোগ নেই আনলেস শুধু প্যারাসিটামল ছাড়া। হ্যাঁ, জ্বর উঠছে, আপনি জ্বর কমাবেন, 100 এর নিচে রাখবেন। জ্বর কিন্তু 100 এর উপরে গেলে আপনাকে চিকিৎসা দিতে হবে প্যারাসিটামল, অনলি প্যারাসিটামল দিয়ে আপনি জ্বরটাকে কমান। এরপরে আপনি ফলো করেন আপনার জ্বরের নেচারটা, তারপরে আপনি আপনার ফিজিশিয়ানের কাছে যান। তো জ্বর উঠলে ডেঙ্গুতে প্যারাসিটামল ছাড়া কিছু খাওয়া যাবে না। প্রেগনেন্সিতে তো প্রশ্নই ওঠে না অন্য কোনো ড্রাগ খাওয়ার। এনএসআইডি, অ্যাসপিরিন, কোনো রকম আপনি পেন কিলার কোনো রকম কিছু খেতে পারবেন না। আপনি শুরু করবেন প্যারাসিটামল দিয়ে। এরপরে আপনি যেটা করবেন যে এখন যেহেতু একটা খুব খারাপ অবস্থা অতিবাহিত হচ্ছে আমাদের দেশে সবারই, যে প্রচণ্ড ভয়াবহ অবস্থা, বিশেষ করে আমাদের প্রেগনেন্ট, বাচ্চা, বয়স্ক যারা আছেন তারা এই ডেঙ্গুতে বা যে কোনো ইনফেকশনে এই ভালনারেবল গ্রুপটা অ্যাফেক্টেড হয় বেশি এবং সহজেই। সো এটা একটা আতঙ্কের বিষয় হয়ে গেছে। বিশেষ করে যারা প্রেগনেন্ট মহিলা আছেন তাদেরও এই ব্যাপারটা নিয়ে আসলে অ্যাওয়ার্ড থাকা উচিত, যে আমার জ্বর আসছে কিনা বা জ্বর আসলে আমি কি করব। এটা মেন্টালি তারা প্রিপেয়ার থাকবে, কারণ যে কোনো সময় তারা অ্যাফেক্টেড হতে পারে। আমাদের তো কোনো ন্যাশনাল ওইরকম নাই যে প্রিভেন্টিভ মেজার নাই, বা একটা আউটব্রেক হয়েছে সেটাকে আমরা কিভাবে মোকাবেলা করব তার জন্য একটা প্রিপেয়ারনেস আমাদের নাই। সো এখন আপনি কমিউনিটি অ্যাওয়ারনেসটা ভেরি মাচ ইম্পর্টেন্ট এখানে। তো আপনি যদি অ্যাওয়ার হন, আপনার জ্বর এসছে, আপনি প্যারাসিটামল খাবেন, আদার কিছুই খাবেন না। প্রেগনেন্ট লেডি তো কিছু খাবেনই না, প্রচুর পরিমাণে ফ্লুইড খাবেন। জ্বর মানে আপনার ফ্লুইড লস হচ্ছে, সে বিভিন্নভাবে লস হচ্ছে। সেটা হচ্ছে শুধু যে মানে আমরা যেটা ডেঙ্গুতে যেটা হয়, যেটা প্লাজমা লিকেজ হয় বা হয়, সেটা পরের কথা। প্রথমে আপনি চিন্তা করেন যে একটা খুব মানে নর্মাল লেভেলে যে জ্বর মানে আপনার কিছু ফ্লুইড লস হচ্ছে, পার্সপিরেশন হয়ে যেভাবেই হোক হচ্ছে। সো আপনি পানি খাবেন, প্রচুর পানি খাবেন। সেটা স্যালাইন পানি, ডাবের পানি। এখন ডাবের দাম বেড়ে গেছে, ডাবের কথা বলাও তো একটা রিস্কি আচ্ছা, হয়ে গেছে। আমি তো আমি ডাব নট আমি নেসেসারিলি ডাব খেতে হবে, যে কোনো পানি, আপনি স্যালাইন পানি বলেন, নর্মাল পানি বলেন, স্যুপ পাতলা করে স্যুপের পানি খান, ডালের পানি খান, এভরি পানি, প্রেগনেন্ট লেডি যেই পানি পছন্দ করেন আপনি সেটাই খান, প্রচুর পরিমাণে পানি খাবেন। আচ্ছা ম্যাডাম, আমি ওই প্রশ্নের দিকেই যাব, অ্যাকচুয়ালি আমি যেতে চাচ্ছিলাম। আমাকে প্রশ্ন একজন করেছেন যে যদি আমি গর্ভাবস্থায় আমার ডেঙ্গু হয় বা জ্বর হয়, তাহলে আমি নাপা দিনে কয়টা খেতে পারি, বা নাপা খাবো কিনা, কি খেতে হবে? নাপার তো এখানে বিভিন্ন ধরনের নাপা আছে, নাপার এক্সটেন্ডেড, বিভিন্ন কোম্পানির বিভিন্ন পরিমাণের নাপা বাজারজাত হয়ে থাকে। আমি কোনটা খাবো, এই বিষয়ে একটা জানতে চেয়েছেন একজন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। যে নাপা আসলে প্লেন নাপা খাবেন। নাপার সাথে ওই যে নাপা এক্সটেন্ডেড, নাপার সাথে আরো কি, কি জানি এক্সট্রা নাম, নাপা এক্সট্রা, নাপা তারপরে এক্সট্রা আছে, এক্সটেন্ডেড আছে, তারপরে কি, কি আছে, কোনো কিছু জাস্ট প্লেন নাপা খাবেন। প্লেন নাপা মানে তো একটা ব্র্যান্ড, নাপা তো একটা কোম্পানি। প্যারাসিটামল যেটা নাপা। কত এমজি, কত এমজি? এটা 500 এমজি খান। আপনার জ্বর নেমে গেলে 100 নিচে হলে আপনি 4 ঘন্টা পর পরই খেতে পারবেন। জ্বর মানে কিন্তু রাখা যাবে দিনে দিনে ৩ বার বা কয় এর না, ৪? 4 ঘন্টা পর পরই। আপনার জ্বর 100 এর উপরে থাকলে আপনি 4 ঘন্টা পর পরই খেতে পারবেন। আচ্ছা, মানে ১০০ ডিগ্রির উপরে গেলে ৪ ঘন্টা পর পর একটা করে নাপা ৫০০ এমজি, যে আমরা খাবেন। প্লেন সাথে সাদা প্রচুর নাপা বলতে পারি। জি, জি, জি। আচ্ছা, আমি আর আমি সাথে ওই প্রচুর খাবেন এবং হ্যাঁ, রাখলে গাটাকে স্পঞ্জিং করে দিবেন। হ্যাঁ। ম্যাডাম আমি খাবারের দিকে আসতেছি। তার আগে আরো ২-১ জন শুভেচ্ছা জানিয়েছে। আমি তাদের নামগুলো বলে নেই, যারা কষ্ট করে আজকের লাইভটা দেখেছেন এবং শেয়ার করেছেন। আমি তো আগেই কিছু নাম বলেছেন। নতুন
মামুন রঞ্জু আপনাকে হুম, শুভেচ্ছা জানিয়েছে। মামুন রঞ্জু শুভেচ্ছা ওয়েলকাম, জানিয়েছে। ওয়েলকাম। হ্যাঁ, আপনাকে সেলিম হুসাইন শুভেচ্ছা জানিয়েছেন এবং প্রশ্ন করেছেন, ম্যাম গর্ভাবস্থায় যদি ডেঙ্গু হয় তাহলে গর্ভবতী মা ও বাচ্চার কোনো ক্ষতি হবে কিনা? এ বিষয়ে আপনি আলোচনা করেছেন শুরুতে। আরো যদি কিছু বলতে চান। অলরেডি আমি বলেছি যে গর্ভাবস্থায় ডেঙ্গু হলে তো এটা ডিপেন্ড করবে মা কোন অবস্থায় আছে, যে ১ম দিকে না মাঝখানে না শেষের দিকে। তো যে অবস্থাতেই যেই স্টেজেই হোক না কেন ডেঙ্গু তার ধ্বংসযজ্ঞ করেই যাবে। যদি সেটা সিভিয়ার হয়। আর যদি আপনি আর্লি স্টেজে আপনি এটাকে ট্রিটমেন্ট করেন। ডেঙ্গুটা আসলে কি এটা প্রিভেন্টেবল। আমরা এটার মর্টালিটিটাকে প্রিভেন্ট করতে পারি। কখন? কিভাবে? যেটা হচ্ছে ১ম এই যদি আমি এটার ব্যাপারে অ্যাওয়ার্ড হই। যে ১ম এ আমার জ্বর এসছে, ১ম এ ডায়াগনোসিস হয়েছে, অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্ট হলে কিন্তু আমরা মর্টালিটি একদম শূন্যের কোঠায় নিয়ে আসা পসিবল। কিন্তু যদি আমাদের ম্যানেজমেন্ট ঠিকমতো না হয়, ডায়াগনোসিস ডিলে হয়, আপনি হসপিটালে বা আপনার ডক্টরের কাছে যদি ডিলে করেন, তাহলে সেক্ষেত্রে কমপ্লিকেশন বা সিভিয়ার ডেঙ্গু, ডেঙ্গু শক সিনড্রোম এই যে একটা সিকোয়েন্স যেটা সিভিয়ারিটির দিকে যদি যায়, তাহলে হবে। বাচ্চা তো অবশ্যই বাচ্চাও এফেক্টেড হবে, মাও তখন সেক্ষেত্রে রিস্কি হয়ে যাবে। তো আপনার গর্ভবতী মা এবং বাচ্চার কোনো ক্ষতি হবে না। হবে যেটা ডিপেন্ড করবে সিভিয়ার ডেঙ্গু ম্যানেজমেন্টের উপরে এবং মা তো বলেইছি আমি যে ১ম দিকে হলে বাচ্চা অ্যাবর্শন হয়ে যেতে পারে, বাচ্চা বিকলাঙ্গ হতে পারে। মাঝের দিকে যদি হয় তাহলে সে প্রিটার্ম লেবারে যে ছোট মানে প্রিম্যাচুর বেবি হতে পারে, মায়ের হেমোরেজ হতে পারে বা ব্লিডিং হতে পারে। আর একদম লাস্ট স্টেজে যদি হয় সেক্ষেত্রেও মায়ের ব্লিডিং হবে। বাচ্চার সেক্ষেত্রে হাইপোক্সিয়া হবে, অক্সিজেন মা থেকে পাচ্ছে না। তখন বাচ্চা পেটের ভিতরে মারা যেতে পারে। হ্যাঁ? তো অনেক রিস্কি, ভেরি মাচ রিস্কি। ম্যাডাম আরেকটা প্রশ্ন। আ ম্যাডাম শিশুর জ্বর হলে কি ঔষধ সেবন করতে পারবো? এটা সাধারণত এটা একটা প্রশ্ন ম্যাডাম। আপনি যদি এই বিষয়ে একটু বলেন আরকি। এই আম শিশুর জ্বর আ আ হলে তো ওই আমার একই কথা যে শিশু জ্বর বা যেই জ্বরই হোক আপনি ১ম এই তাকে প্যারাসিটামলের বাইরে কিছু দেবেন না। তারপর আপনাকে জ্বরটাকে মনিটর করতে হবে। ফলো করে দেখতে হবে জ্বরের নেচারটা কেমন। হ্যাঁ? এটা কন্টিনিউয়াস জ্বর কিনা, সাথে বাচ্চার বমি আছে কিনা, তার হচ্ছে মাথা ব্যথা আছে কিনা, বাচ্চা ইরিটেট হয়ে গেছে, খাচ্ছে না, আ কান্নাকাটি করছে, বমি করছে। তখন তো আপনি আর সুযোগ নেই আপনার নিজে চিকিৎসা করার। আপনাকে অবশ্যই ডক্টরের শরণাপন্ন হতে হবে। জি ম্যাডাম, আপনাকে শুভেচ্ছা জানিয়েছেন এম আব্দুল হাই। লিখছেন সো প্রাউড অফ ইউ। আপনাকে থ্যাংক ইউ, অভিনন্দন জানিয়েছেন। অ্যা থ্যাংক ইউ ভাই। জি। হ্যাঁ, তো এইজন্য আমি আর আমাদের লাইভ দেখছেন হিরো মিয়া এবং আরো অনেকেই দেখছেন যারা আমাদের অনলাইনে সরাসরি লাইভটি দেখছেন এবং শেয়ার করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। আজকে আমরা কথা বলছি যে আমাদের এই সময় বার্নিং ইস্যু যে যদি গর্ভাবস্থায় ডেঙ্গু হয় কি করবেন? এই বিষয়ে রেবেকা সুলতানা, যিনি বাংলাদেশ অপশন গাইনি বিষয়ে এই বিষয় এবং ইনফার্টিলিটি বিশেষজ্ঞ, তিনি আমাদেরকে বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন। ম্যাডাম, আমরা যে প্রশ্ন নিয়ে আলোচনা হচ্ছে, যে অবস্থায় গর্ভবতী মা কি খাবেন? আমরা দেশে এখন বর্তমানে দেখলাম যে ডাবের হাহাকার। ডাব, জি। তারপরে এই রিলেটেড তরল খাবার, বিশেষ করে পেঁপে পাতা, তারপরে বিভিন্ন ধরনের মোরিঙ্গা, সজনে পাতা, আরো বিভিন্ন ধরনের খাবার নিয়ে বর্তমানে আ আ এই আমরা দেখতে পাই। কিন্তু স্পেশালি গর্ভবতী মায়েদের এই ডেঙ্গু এই চলাকালীন সময়ে অথবা ডেঙ্গু যদি হয়ে যায়, তাদের খাবার নিয়ে আপনি কি বলতে চান ম্যাডাম? এটা একটা ভালো কোয়েশ্চেন করছেন। ডেঙ্গু হয়ে গেলে বা গর্ভ অবস্থায় তো মা আ যেগুলো খাবার খাবে, পুষ্টিকর খাবার খাবে। সে ভালো মানে প্রতিদিন ২ টো সকালে একটা রাত্রে একটা ডিম খাবে। মানে প্রোটিনের পরিমাণ বেশি থাকবে। মাছ, মাংস বেশি খাবে, পারলে ভাত একটু কমই খাবে। অন্যান্য পুষ্টিকর ফ্রুটস মানে ফ্রেশ ফলমূল খাবে, শাকসবজি খাবে, দুবেলা ২ গ্লাস দুধ খাবে। কারণ এই সময় ক্যালসিয়ামের একটু ভেরি মাচ দরকার হয়, প্রয়োজন হয়। তারপরে হচ্ছে অন্যান্য ফলমূল তো খাবেই। সাথে ডেঙ্গু হলে কি খাবে? ডেঙ্গু হলে মা যেটা খেতে পারে, পছন্দ করে সবই খাবে। ডেঙ্গুতে কোনো খাওয়ার বাধা নেই। সে সবই খাবে। সে কিন্তু প্রচুর পানি খেতে হবে। এটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। যে আপনাকে প্রচুর পানি জাতীয় খাবার খেতে হবে। কারণ এখানে ফ্লুইড লস হয়। আপনি যাতে কোনোভাবেই ডিহাইড্রেটেড না হন। আপনার যেন কোনোভাবেই আপনার পানি শূন্যতা না হয়। এটা কিন্তু খুবই ক্ষতিকর হবে। সো আপনাকে প্রচুর পানি খেতে হবে। আর আপনার রুচির মতো আপনি যা পারেন। চিকেন ফ্রাই, বার্গার থেকে শুরু করে আপনার একদম পান্তা ভাত থেকে শুরু করে। তবে মাথায় রাখবেন পুষ্টিকর খাবার খেতে হবে। আচ্ছা। ফাস্ট ফুড, জাঙ্ক ফুড খেয়ে যেন পেট না ভরে এগুলো ফেলে। এভয়েড করাই বেটার। হ্যাঁ, এগুলো এভয়েড আচ্ছা, করাই বেটার। আপনি আচ্ছা। ঘরে তৈরি ফ্রেশ ফ্রুটস খাবেন। এটা যোগ করলাম আরকি। আচ্ছা, তো আপনি আমাদের পছন্দ মতো খাবেন।
আমাদের একটা প্রশ্ন এসেছে, ইউসুফ মানিক প্রশ্ন করেছেন, গর্ভবতী মায়েদের হরমোন বাড়া কারণ কি? ম্যাডামের মাধ্যমে জানতে চাই প্লিজ। যদি বলেন। আপনার কোশ্চেনটা অনেক গর্ভবতী মায়েদের হরমোন, কি হরমোন? কোন হরমোন বাড়ছে? এটা আসলে আপনি উল্লেখ করেন নাই। এটা উল্লেখ গর্ভাবস্থায় তো কিছু হরমোন বাড়ে আমাদের, যেমন ইস্ট্রোজেন, প্রোস্টেরন বাড়ে আমাদের হরমোন। তো এই গর্ভটাকে মেইনটেন্স করার জন্য কিছু হরমোন তো আমাদের হরমোনাল চেঞ্জ তো বডিতে হয়। সেটা তো হবেই। না হলে তো আপনার প্রেগন্যান্সিটাকে আ মেইনটেইন করতে হবে, রক্ষা করতে হবে, বাচ্চা বড় হবে। এটা হরমোনাল চেঞ্জ তো বডিতে হচ্ছেই। বাট আপনি স্পেসিফিক কোন হরমোন জানতে চাইছেন কিনা আমি বুঝি নাই। আমি ম্যাডাম একটু এই ডেঙ্গু অবস্থায় আমি স্পেশালি, সবাই তো আমরা জানি যে মশারি টানিয়ে শুতে হবে, এই জি, করতে জি। হবে, সেই করতে হবে। তো গর্ভবতী মাকে, একজন মাকে স্পেশালি ভাবে আরো কিছু সতর্ক থাকার কোনো বিষয় আছে কিনা আপনি যদি একটু বলেন ম্যাডাম। মায়েদের জন্য আমার একটা ইনফরমেশন বা অ্যাডভাইস বলবো যে যেকোনো প্রেগন্যান্ট মহিলাদের প্রতি ফ্যামিলির সবার একটা আ সতর্ক দৃষ্টি থাকবে। তার কোনো সমস্যা হচ্ছে কিনা, তার খাওয়া-দাওয়া থেকে শুরু করে এভরিথিং। এবং আমাদের দেশে পার্সোনাল প্রোটেকশন আপনি নেবেন। যেটা হচ্ছে যে অ্যা যেহেতু এখন ডেঙ্গু একটা প্যান্ডেমিক সিচুয়েশন চলতেছে বলা যায়। সো আপনি যাতে মশা না কামড়ায়, আপনার বাসা পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, কোনো জায়গায় যেন পানি জমে না থাকে। হ্যাঁ? বদ্ধ পানি, কারণ আমরা জানি ক্লিয়ার বদ্ধ পানিতে হচ্ছে ডেঙ্গু অ্যাডিস মশা ডিম ছাড়ে বা ওখান থেকে লার্ভা থেকে পরে মশাটা তৈরি হচ্ছে বা এভাবে স্প্রেড হচ্ছে। সো আমরা তাদের উৎসটাকে যদি ইয়ে করতে চাই, সেক্ষেত্রে আপনি আপনার বাসায় দেখবেন যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। কোথায় বদ্ধ পানি যেন না থাকে, নোংরা না থাকে। আরেকটা হচ্ছে যে আপনি দিনের বেলা ঘুমালেও মশারি দিয়ে ঘুমান। অসুবিধা নেই। মশারি দিয়ে ঘুমান। হ্যাঁ? আপনি সুস্থ আছেন তাও মশারি দিয়ে ঘুমান। আপনি যেখানেই থাকেন, যেভাবেই থাকেন আপনি সুস্থ থাকেন এবং মশারি দিয়ে ঘুমান। এবং মশারি দিয়ে ঘুমান, নিরাপদ থাকেন, ডেঙ্গু বিস্তার রোধে আপনি সহায়তা করেন। এটাই হচ্ছে আমার কথা। ম্যাডাম আমরা ইউসুফ মানিকের প্রশ্নটা আমরা দেখছিলাম যে গর্ভবতী মায়েদের হরমোন বাড়ার কারণ কি ম্যাডামের মাধ্যমে জানতে চাই। সে লিখেছে যে তার টিএসএইচ এই হরমোন নিয়ে সে মূলত একটু জানতে চাচ্ছে। আচ্ছা, আচ্ছা। প্রেগন্যান্সিতে হচ্ছে কি যে আমাদের প্লাসেন্টা থেকে কিছু হরমোন আসে। আ যে হরমোনটা বেটা এসিজি বলি আমরা। এটার সাথে এটা ২ টা কম্পোনেন্ট থাকে। উনি মেডিকেল পারসন না হলে আসলে বোঝা কঠিন হয়ে যায়। সেটার সাথে আমার টিএসএইচ মানে থাইরয়েড হরমোন। আমাদের গলার এখানে যে একটা গ্ল্যান্ড আছে ওইটা থাইরয়েড, হ্যাঁ? এইটার সাথে ওইটার একটা কিছু কম্পোজিশন সিমিলারিটি থাকার জন্য প্রেগন্যান্সিতে এটা একটু বাড়ে। হ্যাঁ? এটা আপ টু 10 পর্যন্ত আমরা বলি যে নরমাল আছে। এটা নিয়ে টেনশন করার কিছু নেই। তবে আপনি অবশ্যই আপনার ডক্টরের সাথে দেখা করবেন এবং এ ব্যাপারে একটা লিমিট পর্যন্ত এটাকে কন্ট্রোল করা হয়। এটা যদি বেশি হয়ে যায়, তাহলে আপনাকে ওষুধ দিয়ে কন্ট্রোল করতে হবে। তো টিএসএইচ যেহেতু আমাদের প্লাসেন্টা থেকে মানে ফুল থেকে যে একটা হরমোন মানে আ এইচসিজি, বেটা এইচসিজি একটা হরমোন আসে, সেটার কম্পোনেন্ট এবং এটার একটা স্ট্রাকচারাল সিমিলারিটি থাকার জন্য এটাও কিছুটা বেড়ে যায়। আচ্ছা। আ একজন অফলাইনে প্রশ্ন করেছেন যে ম্যাডাম আমার ৮ মাস আগে আমার সিজার হয়েছিল। তো সিজারের সময় ছোট্ট একটা সিস্ট ছিল। তো এখন আমার ৮ মাস সময় পার হয়েছে। তো এই সময় আমার কি করণীয়? আর সিজারের জায়গাটায় একটু করে মাঝে মধ্যে ব্যথা করে। এই সময় আমার কি চিকিৎসা নেওয়া উচিত? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনার ডেলিভারি বা সিজার হচ্ছে ৮ মাস আগে হয়েছে। সিস্টটা কোথায় ছিল? কি টাইপের সিস্ট আসলে এভাবে তো বোঝা যাবে না। যেমন এটা যদি জরায়ুর ভিতরে সিস্ট হয় যেটাকে আমরা ফাইব্রয়েড বলি, ছোট একটা টিউমার মতো থাকে। তাহলে এটা অনেক সময় প্রেগন্যান্সি পরে অটোমেটিক এটা চলে যায়। তো এইটা আবার আপনাকে ইভালুয়েট করে দেখতে হবে। পরীক্ষা করে দেখতে হবে যে ওটা আছে কিনা, ওটা ফার্দার বড় হয়েছে কিনা বা ওটা কোনো সমস্যা করতেছে কিনা আপনার। হ্যাঁ? এটা গেল সিস্টের ব্যাপারে। যদি এটা আপনার প্রবলেম করে, এটা ফার্দার বড় হয় এটা বা কোন পর্যায়ে আছে, কোন স্টেজে আছে, কোন জায়গায় আছে, ইট ইস ইম্পোর্টেন্ট। সে অনুযায়ী আপনাকে ম্যানেজ করতে হবে। আর ২য় কোয়েশ্চেনটা যে বললেন যে আ কি জানি? সিজারের সিজারের আচ্ছা, যে সিজারের জায়গাটা। জায়গায় একটু ব্যথা হয়। ৮ মাস হুম, হয়ে গেছে। ৮ মাস হয়ে গেলে আসলে ব্যথা হওয়ার কথা না। যেটা আপনার হয় সেটা হচ্ছে আমরা যখন এভাবে কাটতেছি তখন কিছু আমাদের ওখানে ভেসেল, কিছু নার্ভ কাটা যায়। নরমালি তো আমাদের সব জায়গায় ভেসেল নার্ভ আছে। তো ওইটা কাটা যায়। যার জন্য হয় কি একটু টান লাগে।
হ্যাঁ? আচ্ছা, এটা আচ্ছা। কিন্তু তেমন কোনো ব্যথা না। তারপরেও আপনার যদি মনে হয় যে চাপ দিয়ে ব্যথা লাগতেছে বা ওখানে কিছু আটকায় আছে, এরকম কিছু হলে আপনি আপনার ডক্টরের সাথে একবার দেখা করতে পারেন যে দেখেন কিছু আছে কিনা। তবে ইউজুয়ালি ৮ মাস পরে ওখানে কিছু থাকার কথা না, ব্যথাও হওয়ার কথা না। যেটা হয় সেটা একটু টান লাগে। তখন আপনি একটু ব্যথা ফিল করেন। আচ্ছা। এরপরে ইউসুফ মানিক, থ্যাংক ইউ ম্যাডাম ফর ইওর ইনফরমেশন। আপনাকে ধন্যবাদ জানিয়েছে। একটু আগে আমরা ওয়েলকাম। যে প্রশ্নের উত্তরটা আমরা দিয়েছি। অ্যা জি, তো আমরা অনেক আলোচনা করলাম। আর যারা পরে এসে যুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি যে আমরা আজকে আলোচনা করছি আমাদের এই সময়ের মানে সবারই একটা আলোচিত বিষয়। গর্ভাবস্থায় অর্থাৎ ডেঙ্গু হলে কি করবেন? এর মধ্যে আমরা গর্ভাবস্থায় এটাকে যুক্ত করেছি। ডাক্তার রেবেকা সুলতানা আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন। এই প্রশ্নগুলোর উত্তর দিচ্ছেন। আ উনি বাংলাদেশের একজন খ্যাতিমান চিকিৎসক, কনসালটেন্ট হিসেবে ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালে রয়েছেন। একটা প্রশ্ন এসেছে ইনবক্সে যে আমরা যদি ডাক্তার রেবেকা সুলতানা ম্যাডামের চিকিৎসা যদি পেতে চাই, আমরা কিভাবে ম্যাডামের সাথে যোগাযোগ করতে পারি? ম্যাডাম কোথায় বসছেন? ম্যাডামের এই বিষয়গুলো সম্পর্কে চেম্বার সম্পর্কে জানতে চাই। আচ্ছা আমি আ এটা কি আপনি বলবেন না আমি বলব? অবশ্যই আচ্ছা ম্যাডাম আপনি বলবেন। হ্যাঁ, সেটা হলো যে আমি আ আ আ আমার চেম্বার হচ্ছে ইনসাফ বারাকা মগবাজার, যেটা ইনসাফ বারাকা জেনারেল অ্যান্ড কিডনি হসপিটাল মগবাজারে। এখানে আমি আপাতত সকালে বসি। সকাল 10:30 থেকে আ 12:30 পর্যন্ত, সপ্তাহে ৪ দিন। বৃহস্পতি, শুক্র, শনি আর এদিকে হচ্ছে মঙ্গলবার। আ ম্যাডাম আপনি আমাদের আজকের এই অনুষ্ঠানের অতিথি হিসেবে আমরা একদম শেষের দিকে যে আমরা ইনসাফ বারাকা হাসপাতাল স্বাস্থ্য কথা, আমরা দেশের মানুষকে স্বাস্থ্য সচেতন করতে ইনসাফ বারাকা হাসপাতালের এই সোশ্যাল মিডিয়া ভিত্তিক এই উদ্যোগ আজকের 39 তম পর্বে আজকে আপনি আমাদের সাথে যুক্ত রয়েছেন। তো ম্যাডাম আমাদের এই অনুষ্ঠানটাকে আপনি কিভাবে দেখছেন? আপনার মূল্যায়ন সম্পর্কে একটু জানতে চাই। থ্যাংক ইউ। আসলে এটা একটা খুব ভালো একটা উদ্যোগ যে আমরা আমাদের কথাগুলো সাধারণ পাবলিক থেকে শুরু করে যে চাইবে সেই দেখতে পারবে এবং এখান থেকে হয়তো কারো হলেও সামান্যতম উপকার হতে পারে। আমি মনে করি। আর এখন যেটা আজকের টপিকটা নিয়ে সেটা বলব যেটা খুবই একটা ইম্পোর্টেন্ট এবং টাইম ডিমান্ডিং সিচুয়েশন এখন যে অবস্থা, এই অবস্থা এটা আসলে ভেরি মাচ একটা ডিমান্ডিং ইস্যু হয়ে গেছে যে ডেঙ্গু একটা আতঙ্ক হয়ে গেছে। আ আর এইজন্য এই প্রোগ্রামটা আমি মনে করি খুবই একটা ইফেক্টিভ একটা প্রোগ্রাম করেছে ইনসাফ বারাকা। ধন্যবাদ ইনসাফ বারাকাকে যে এরকম প্রোগ্রাম করার জন্য এবং আমাকে সুযোগ দেওয়ার জন্য। আর দ্বিতীয়ত হচ্ছে যারা প্রোগ্রাম দেখছেন সবাইকে মোস্ট ওয়েলকাম। যে আপনারা সবসময় আমরা অনেক কাজে টাইম ব্যস্ত। আমরা অনেকে দেখুন আমি বিশেষ করে বলব যে অনেকে শপিং এ ব্যস্ত, অনেকে পার্লারে যাচ্ছি বাট আমাদের হেলথ কনসার্ন টা নাই। যে আমি মাসে একবার আমি চেকআপ করে দেখি আমি কতটুকু সুস্থ আছি। আমি অন্তত ৬ মাসে দেখি আমার কোনো প্রবলেম অ্যারাইজ করছে কিনা। সো মা এবং বোনেরা যারা আছেন তাদেরকে স্পেশালি বলব যে আপনারা হেলথ কনসার্ন হন। আপনি আপনার পছন্দ মতো যেকোনো ফিজিশিয়ান এর সাথে বছরে ৬ মাসে একবার চেক করেন যে আমার কোনো প্রবলেম হচ্ছে কিনা। হ্যাঁ? তারপর আর যারা প্রেগন্যান্ট লেডি আছেন তাদের কথা তো স্পেশালি বলব যে তারা অবশ্যই যেকোনো প্রবলেমে আপনি ডক্টরের শরণাপন্ন হবেন। একটা সুস্থ সুন্দর ডেলিভারির জন্য আপনাকে অবশ্যই চেকআপে থাকতে হবে, ডাক্তারের শরণাপন্ন থাকতে হবে। আর এই প্যান্ডেমিক সিচুয়েশন এ আপনি অ্যা আতঙ্কিত না হয়ে আপনি হেলথ এই যে প্রোগ্রামগুলো দেখেন, আপনি এখান থেকে কিছুটা হলেও তো আপনি সচেতনতা আসবে। কিছুটা হলেও তো একটু কিছু শিখতে পারবেন যে না আমি এভাবে চলবো, এভাবে চলবো। হয়তো কোনো কোয়েশ্চেন থাকলে আপনি কোয়েশ্চেন করেন। এরকম প্রোগ্রাম অনেকই হচ্ছে। ইনসাফ বারাকা করছে, অন্যান্য করছে, যারা করছে, যেখানেই করছে। তো ইসাব বারাকার পেজে যান আপনি সবসময়ই পাবেন। আ তো আ আমি আ অ্যা বলব যে মায়েরা আপনারা নিজেরা এলার্ট হন, নিজেরা হেলথ সচেতন হন, নিজেরা নিজেদের ব্যাপারে অনেক বেশি যত্নশীল হবেন। ম্যাডাম আমরা একদম শেষের দিকে আরো কোনো কথা যদি আপনি কনক্লুশন বা সারসংক্ষেপ হিসেবে যদি বলতে চান, তাহলে আজকের দর্শকদের উদ্দেশ্যে এবং এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে থাকবে, এটা মানুষ দেখতে থাকবে। আপনার কোনো মেসেজ যদি থাকে আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে দেশের চিকিৎসকদের জন্য, চিকিৎসা ব্যবস্থার জন্য, দেশের মানুষের জন্য আপনি যদি কিছু বলতে চান। ধন্যবাদ। আসলে এরকম হেল্প প্রোগ্রাম তো খুবই হেল্পফুল। এটা সবার জন্যই হওয়া উচিত। আর আজকের প্রোগ্রামটা বেশি প্রয়োজনীয় কারণ এখন সময়টাই আমাদের খারাপ যাচ্ছে। যেকোনো জ্বর হলে আমরা খুব ভয় পাই যে না জানি আমার ডেঙ্গু হয়ে গেল কিনা। সো এটা খুবই একটা
টাইম ডিমান্ডিং একটা টপিক। আর ডেঙ্গুর ব্যাপারটা যেটা হচ্ছে যে এই সময় বা গর্ভাবস্থায় যদি ডেঙ্গু হয় তাহলে তো বলেইছি যে আপনার কোনো রকম সুযোগ নাই ডিলে করার, কোনো নেগলিজেন্স করার। যে জ্বর হইছে, এটা একটা ইনফ্লুয়েঞ্জা জ্বর বা ভাইরাল ফিভার, ঠিক হয়ে যাবে। দেখি না ২-৪ দিন দেরি করে। নো, এটা কোনো সুযোগ নাই। কারণ এবারে ডেঙ্গুটা অনেকভাবে, শুধু যে কমন যে সিম্পটম গুলো বললাম, ওইগুলোর বাইরেও কিন্তু এটিপিক্যাল প্রেজেন্টেশন আছে। এটিপিক্যাল মানে অনেকে জ্বর হয়তো অল্প একটু একদিন এসে সেরে গেছে। এরপরে তার মাথা ব্যথা হচ্ছে, তার বুকে ব্যথা হচ্ছে, না হলে তলপেটে ব্যথা হচ্ছে। হ্যাঁ? তো এরকম অনেক রকম এটিপিক্যাল প্রেজেন্টেশন ও কিন্তু আসতেছে, এবং সেইগুলো হচ্ছে কি যখন জ্বর ছেড়ে যাচ্ছে তারপরে ওই কমপ্লিকেশন গুলো হচ্ছে, এবং ওই স্টেজটা কিন্তু খুব খারাপ, ওয়ার্নিং স্টেজ যেটাকে আমরা বলি। সেইটা জ্বর আপনার ২-১ দিনে ছেড়ে গেছে। কিন্তু এরপরে ডেঙ্গু কিন্তু আপনার শরীরের মধ্যে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। সে আপনার হার্টকে এফেক্ট করতে পারে, লিভারকে করতে পারে, রেনাল সিস্টেম, নার্ভাস সিস্টেম, এগুলো যদি সিস্টেমেটিক ইনভলভমেন্ট হয়ে যায় তখন কিন্তু আপনার ওই কমপ্লিকেশন হবে। তখন আপনি দেখেন তলপেটে ব্যথা করছে, অথবা বুকের কাছে ব্যথা করছে, অথবা মাথা ব্যথা করছে, চোখে আপনি একটু ঝাপসা দেখছেন। হ্যাঁ, এগুলো কিন্তু কমপ্লিকেশন। সো আপনাকে অ্যাওয়ার্ড থাকতে হবে। তো যেটা বলছিলাম যে এইটার মাধ্যমে আমি সবাইকে বলতে চাই যে আরো বেশি সচেতন হন। ডেঙ্গুর ব্যাপারে আরো বেশি কমিউনিটি অ্যাওয়ারনেস জানতে হবে বা জানা উচিত আমাদের। সবাইকে অ্যাওয়ার থাকা উচিত। আমাদের দেশে ওরকম প্রিপেয়ারনেস নাই যে একটা আউটব্রেক হইছে সরকারি পর্যায়ে সবকিছু সম্ভব। তো আমাদের পার্সোনাল প্রোটেকশন, পার্সোনাল অ্যাওয়ারনেস ভেরি মাচ ইম্পর্টেন্ট। সেইজন্য বলব যে মায়েদের উদ্দেশ্যে বলব কোন রকম জ্বর হলে কোন রকম ডিলে করবেন না। আপনি সাসপেক্ট করবেন না মেবি আমার ডেঙ্গু হয়েছে কিনা। সো আমি এটাকে এক্সক্লুড করতে হবে। এটা আপনি এক্সক্লুড করেন, চিকিৎসা নেন, ক্লোজ মনিটরিং এ থাকার জন্য ডক্টরের কাছে যেতে হবে। আর দ্বিতীয় লাস্ট কথা হচ্ছে যেটা যে আপনি আপনার পার্সোনাল প্রোটেকশনটাকে অবশ্যই এনশিওর করেন। যেখানেই থাকেন, যেভাবেই থাকেন, মশারি ইউজ করেন। ডেঙ্গু হলেও ইউজ করেন, না হলেও ইউজ করেন। তাতে হবে কি ডেঙ্গুর বিস্তার রোধ হবে, আপনি সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। ভালো ঠিক থাকবেন আছে। সবাই। সাথে আরো বলতে পারি যে ৩ দিনে ১ দিন জমা পানি ফেলে দিন এবং হ্যাঁ, স্প্রে করুন। মশার বিভিন্ন ধরনের ইয়ে রয়েছে যেগুলোতে আমরা স্প্রে করতে পারি মশা নিরোধক। এবং আপনি যে কথাটা বলছিলেন সর্বশেষ যে প্রোটেকশন ইজ বেটার দ্যান কিউর, যে ঠিক। একটা রোগ হয়ে যাওয়ার আগেই যদি আমরা প্রতিরক্ষামূলক যদি ব্যবস্থা আমরা রাখতে পারি তাহলে যে কোনো রোগের সিভিয়ারিটি থেকে আমরা রক্ষা পেতে পারি, আক্রমণ থেকে রক্ষা করতে পারি। দেশের মানুষ দেশের মানুষ আমাদের এই অনুষ্ঠানগুলো দেখুক। আর আপনারা যারা বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন যে শুধু চিকিৎসা করে সময়টা ব্যয় না করে আপনারাও দেশের গণমাধ্যম রয়েছে, গণমাধ্যমে কথা বলুন। আপনারা ফেসবুকে স্ট্যাটাসে আপনাদের স্ট্যাটাসটা আমরা খুব মনোযোগ দিয়ে যেন পড়তে পারি। আপনারা ফেসবুকে দেশ বিদেশে ঘুরতে যাবেন, শুধু এই ছবি আমরা দেখতে চাই না। যে বিশেষ করে যারা ডাক্তার রয়েছেন, যারা কমিউনিটি রয়েছেন, তারা ফেসবুকে ছোট, ছোট ভিডিও তৈরি করুন। এক কথায় আপনাদের চিকিৎসা চেম্বার, হাসপাতাল এতেই যেন সীমাবদ্ধতা না হয়। কারণ দেশের মানুষ এখনো স্বাস্থ্য সাক্ষরতা থেকে অনেক দূরে রয়েছে। কারণ তারা চিকিৎসা হলে জানে না কোথায় যেতে হবে, চিকিৎসা হলে কি করতে হবে তারা এটা জানে না। আপনাকে আমরা সাথে পাবো। বাংলাদেশের স্বাস্থ্য সাক্ষরতায় আপনি দেশের মানুষের স্বাক্ষর করতে জীবনের শেষ পর্যন্ত কাজ করে যাবেন। আমরা কাজ করছি। ইনসাফ বারাকা হাসপাতালকে ধন্যবাদ জানাই আজকে আমাদের এই সুযোগ করে দেওয়ার জন্য। ম্যাডাম আপনাকে অনেক, অনেক ধন্যবাদ। আপনি ভালো থাকবেন ম্যাডাম। সবার জন্য শুভকামনা। আ রোগ সেবা নিন, সুস্থ থাকুন, রোগ প্রতিরোধ করুন। ম্যাডাম আপনাকে আবারও অনেক, অনেক ধন্যবাদ। ধন্যবাদ ইনসাফ বারাকাকে এবং ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ থ্যাংক দর্শক যারা দেখছেন। আল্লাহ থ্যাংক ইউ হাফেজ। ম্যাডাম। আল্লাহ হাফেজ।